কেমন আছো বিশ্বাসঘাতক মানুষ? আমি শুনেছি তোমার বুকের বাঁ পাশে এখন অন্য একজন অনেক যত্নে থাকে, যার জন্য আমার জীবনটা নষ্ট করে রেখে পালিয়ে গেছিলে। আমার কথা শুনে রাহুল আমার দিকে তাকায়। আমাকে হয়তো দেখবে, কখনো ভাবেওনি। ভাববে কি করে? সে তো চেয়েছিল আমার থেকে আড়ালে থাকতে। এভাবে তাকিয়ে কি দেখছো? আমাকে এখানে এভাবে আশা করনি হয়তো। না মা, মানে থাক, আর মানে করতে হবে না। তুমি এখানে কিছু কাজের জন্য এসেছিলাম। ও, কেমন আছো? যেমন থাকার কথা তেমনই আছি, তোমার না জানলেও চলবে। রাহুল কিছু না বলেই মাথা নিচু করে নেয়। আজ আমার মন চাচ্ছে তার ভেতরে লুকিয়ে রাখা সব কথা তাকে বলতে। তুমি তো নিশ্চয়ই অনেক ভালো আছো। আসলে আমিও কত বোকা, মুচকি হাসি দিয়ে বলি, তুমি তো ভালো থাকার জন্যই আমার সাথে ছলনা করেই চলে গেছিলে। তুমি বলে তাকে খুব যত্ন করো, তার পছন্দ অপছন্দের খেয়াল রাখো। এখন তার রাত বিরাতের সকল বায়না হাসি মুখে পূরণ করো। রাহুল কিচ্ছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি একটু চুপ থেকে আবার বললাম, আমার বেলায় তা কখনো ছিল না। প্রয়োজনের কিছু বললেও তো তা তোমার কাছে বিরক্তিকর হয়ে থাকতো। আচ্ছা, আমাকে তুমি একটা সত্যি কথা বলবে? রাহুল আমার দিকে তাকিয়ে বলে, কি? তুমি যে আমাকে আগে বারবার বলতে ভালোবাসি ভালোবাসি, আসলে ওইটা কি ছিল আর কেনই বা বলতে? আমার জানতে খুব ইচ্ছে করে। সরি আহিতা, আমাকে মাপ করে দিও। হাসালে বড্ড। কাউকে মেরে তার কাছে মাপ চাইলেই কি সব ঠিক হয়ে গেল? তুমি হয়তো আমাকে মারো নাই, তবে আমার ভেতরের আমিটাকে মেরে ফেলেছো। আমার জীবনের সব কিছু এলোমেলো করে দিয়ে গেছো। এখন কাউকেই আর বিশ্বাস করতে পারি না তোমার বিশ্বাসঘাতকতার কারণে। আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে তো বলিনি আমাকে নিয়ে খেলতে, কিন্তু দেখো তুমি সব কিছু করে আমার ভালো থাকাটা কেড়ে নিয়ে নিজে সুখে আছো। যাই হোক, এখন যাকে বুকের বাঁ পাশে জায়গা দিয়ে রেখেছো, সব সময় সেইভাবেই রেখো। তুমি কি নতুন করে জীবন শুরু করোনি? শুরু করিনি, তবে ভাবছি খুব তাড়াতাড়ি করে নেব। কারণ বিশ্বাসঘাতকতার জন্য নিজের জীবন নষ্ট করার কোনো মানেই হয় না। আমার জীবনটা অনেক দামি, তাকে সস্তা করে রাখতে চাই না। আর কিছু না বলে সেখান থেকে চলে আসি। মনটাকে আজ ভীষণ হালকা লাগছে। অনেক দিনের অনেক জমানো কথার কিছু বলতে পেরেছি বলে। 3টা বছর এসব নিয়েই জীবন পার করে দিচ্ছিলাম। বাসায় যাওয়ার জন্য রিকশায় উঠে অতীতের কিছু কথা ভাবতে থাকলাম। আমি আহিতা আক্তার। ছোট থেকেই এতিম ছিলাম, এতিমখানায় থাকতাম। একদিন দুজন লোক আর সাথে ছোট্ট একটা আমার সমবয়সী মেয়ে আসে এতিমখানায়। দুজন লোক বুঝতে পারলাম স্বামী স্ত্রী, আর ছোট মেয়েটি তাদের মেয়ে। মেয়েটি এখানে এসে আমার সাথে মিশে যায়। আমিও তার সাথে অনেক খেলা করি। মেয়েটির নাম ছিল নিমিতা। নিমিতা যখন চলে যাচ্ছিল তখন আমার অনেক খারাপ লাগছিল। নিমিতাও মন খারাপ করে আমার দিকেই তাকিয়েছিল। ও চলে যাবার পরেও ওর কথা মনে পড়তো। 2 দিন পর দেখি আবার নিমিতা তার মা বাবার সাথে এখানে আসে। আমি অনেক খুশি হয়ে যাই, আর সাথে সাথে জানতে পারি নিমিতার বাবা মা আমাকেও তাদের সাথে নিয়ে যাবে। আমাকে তারা দত্তক নিয়েছে। নিমিতার বাবা বড়লোক না হলেও ছোটোখাটো একটা ব্যবসা করে। নিমিতার সাথে থাকতে পারবো, আবার আমার একটা পরিবার হবে। সেই খুশিতে আমিও তাদের সাথে চলে আসি। তারপর জীবন সুন্দর হয়েই কাটছিল। আমি নিমিতা বড় হতে থাকি। ভার্সিটিতে ওঠার পরে নিমিতার বিয়ে দেয় আমাকে দত্তক নেওয়া বাবা মা। নিমিতা অনেক সুখী আছে, তবে আমার জীবনে কালো একটা দাগ নিয়ে আসে রাহুল। জানি না কোথায় দেখেছিল আমাকে, তার নাকি আমাকে খুব ভালো লেগে যায়। আমাকে প্রতিদিন ভালোবাসার কথা বলতো। আমি দত্তক নেওয়া মেয়ে, তাদের মান সম্মান নষ্ট করতে চাই না, তাই এইসবে পাত্তা দিতাম না। হঠাৎ একদিন রাহুলকে আমাদের বাসায় দেখি। পরে শুনতে পাই যে বাবা মায়ের কাছে আমাকে বিয়ে করার জন্য প্রস্তাব নিয়ে এসেছে। বাবা মাও রাজি হয়ে যায়। আমি তাদের উপরে কিছুই বলি না। আমারও মনে হয়েছিল হয়তো লোকটা আমাকে সত্যিই ভালোবাসে, কিন্তু বিয়ের পর বুঝলাম আসলে তা ছিল ভালো লাগা আর জেদ। বিয়ের কয়েক মাস সবই ঠিক ছিল, কিন্তু তারপরে রাহুল বদলে যেতে থাকে। বাড়িতে দেরি করে আসা, আমার সাথে শুধু শুধু রাগারাগি আর গায়ে হাত তোলা প্রতিদিনের কাজ ছিল। আমার কোনো কথাই যেন তার সহ্য হতো না। সংসার টিকিয়ে রাখার অনেক চেষ্টা করেছি, কিন্তু আর পারিনি। এক সময় জানতে পারি সে অন্য একটা মেয়েকে ভালোবাসে, তাকে বিয়েও করবে। কথাটা শুনে অনেক কষ্ট হয়।
রাহুল সেদিন বাসায় আসার পরে এইসব কথা জিজ্ঞেস করার পর অনেক রেগে যায় আর আমাকে অনেক মারধর করে। মার সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি। যখন জ্ঞান আসে নিজেকে হসপিটালের বিছানায় দেখি। পাশে মা, বাবা আর নিমিতাও বসেছিল। আমার জ্ঞান ফেরা দেখে মা আর নিমিতা কান্না করে দেয়। বাবা আমার দিকে তাকিয়ে বলে, এই সব কিছু আমাদের আগে কেন বলিসনি? আমরা কি তোর পর নাকি? না বাবা, এসব বলো না, তোমরাই তো আমার আপনজন। রাহুলকে আমি জেলে দেব। বাবা বাদ দাও, এইসব ভালো লাগে না। বাবা আর কিছুই বলল না। 2 দিন পর একটু সুস্থ হয়ে বাসায় আসি। বাবা আমাকে নিজের বাসায় নিয়ে এসেছে। নিমিতা, মা অনেক সেবা করছে। এই কয়দিনে রাহুল একবারও আসেনি। পরে শুনেছি আমাকে হাসপাতালে পাশের বাসার ভাবি নিয়ে এসেছিল। নিজের রুমে বসে আছি, তখন নিমিতা আমার কাছে এসে একটা কাগজ দেয়। কাগজে তাকিয়ে দেখি ডিভোর্স লেটার, আর তাতে রাহুলের সাইন করা। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। তখন মা আর বাবা রুমে আসে আর আমার মাথায় হাত দিয়ে বলে, চিন্তা করিস না, সাইনটা করে দেই। যেখানে অপর পাশের লোক থাকতে চায় না সেখানে কষ্ট করে ধরে রাখার চেষ্টা করা বৃথা। নিমিতা আমার হাত চেপে ধরে বলে, চিন্তা করিস না, তোর ভাগ্যে অনেক ভালো কিছু আছে। রাহুল তোর মতো মেয়েকে পাওয়ার যোগ্যই না। পরিবারের পাশে থাকা দেখে আমিও সাইন করে উকিলের কাছে দিয়ে দেই। আর কখনো রাহুলের সাথে দেখা হয়নি, তবে শুনেছিলাম যে মেয়েকে বিয়ে করেছে তাকে নিয়ে খুব ভালো আছে। তবে আমার শুধু প্রশ্ন করার ছিল, আমার সাথে কেন এমন করলো। ভেবেই রেখেছিলাম প্রকৃতি যদি কখনো এর সাথে দেখা করিয়ে দেয় তবে জিজ্ঞেস করব। আর 3 বছর পর হঠাৎ আজ দেখে নিজেকে ধরে রাখতে পারিনি। আরও কথা ভাবতে ভাবতে বাসার সামনে এসে পড়ি। রিকশার ভাড়া মিটিয়ে বাসার ভেতরে প্রবেশ করতেই ছোট একটা বাচ্চা এসে আমাকে জড়িয়ে ধরে। আরে মামুনি, তুমি কখন এলে? এই তো একটুখানি আগেই খালামণি। কেমন আছো মামুনি? খুব ভালো, তুমি? আমিও অনেক ভালো। আচ্ছা, আমি তো বাহির থেকে এসেছি, আমি ফ্রেশ হয়ে আসি। ওকে মামুনি। এরপর নিমিতার সাথে দেখা করে ফ্রেশ হবার জন্য রুমে চলে যাই। লম্বা একটা শাওয়ার নিয়ে বের হয়ে নিচে যাই। বাবাকে সোফায় বসে থাকা দেখে তার কাছে যাই আর তার সাথে কিছু কথা বলি। বাবার সাথে এখন তার ব্যবসা আমি দেখাশোনা করি। রাতে সবাই একসাথে খাবার খেয়ে কিছু সময় আড্ডা দিয়ে রুমে চলে আসি। ব্যালকানিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছি। হঠাৎ পাশে কারো উপস্থিতি টের পেয়ে তাকিয়ে দেখি নিমিতা দাঁড়িয়ে আছে। কিছু বলবি? না, এমনি আসলাম। আমি আর কোনো কথা না বলে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে আছি। নিমিতাও একটু সময় চুপ থেকে তারপর বলে, আজ কিছু হয়েছে কি আহিতা? আমি নিমিতার দিকে না তাকিয়েই বললাম, হঠাৎ এমন কথা কেন? আমার মনে হচ্ছে কিছু একটা হয়েছে, তবে তুই বলতে না চাইলে বলতে হবে না। আবার দুজনে চুপ হয়ে যায়। একটু পর আমি বলি, নিমিতা, আজ রাহুলের সাথে দেখা হয়েছিল। আমার কথা শুনে নিমিতা আমার দিকে তাকায়। কথা বলেছিস? কি বললি? আমার সাথে কেন এমন করলো জানতে চেয়েছিলাম। কি বলেছে উত্তরে? আমাকে মাফ করে দিতে বলেছে। শয়তান একটা, আমি থাকলে ওর খবর ছিল 13টার। জানিস ও খুব সুখে আছে। সুখে থাকার জন্যই তো গেছে বেইমানটা। তুই তোর জীবনটা নতুন করে শুরু কর না। আমি জানি তোর ভয় হয়, তবে ভয়কেও জয় করতে হয়। দেখিস তোর ভাগ্য অনেক ভালো হবে। শুধু সাহস করে তুই এক পা এগিয়ে দে। কাল মাহবুবের সাথে দেখা করাবো। কে মাহবুব? আমাদের কলেজের সামনে চায়ের দোকানে যে ছেলেটা দাঁড়িয়ে আমাদের দেখতো। ও, ওই ভাইয়া? তুই কি ভাইয়াকে? নিমিতাকে আর কিছু বলতে না দিয়ে শুধু বললাম হ্যাঁ। নিমিতা আমার কথা শুনে খুশিতে আমাকে জড়িয়ে ধরে। আমিও তার সাথে হেসে দেই। আরও কিছু সময় কথা বলে নিমিতা তার রুমে চলে যায়। নিমিতা চলে যাবার পর মাহবুবের নাম্বারটা বের করে একটা মেসেজ দিই যে তার সাথে কাল দেখা করতে চাই। মেসেজ যাবার একটু পরেই সেই নাম্বার থেকে কল আসে। রিসিভ করার সাথে সাথে অপর পাশ থেকে বলে, আমি মাহবুব। কখন দেখা করবে? কোথায় দেখা করবে? আমি কি তোমাকে নিতে আসবো? একসাথে এত প্রশ্ন করলে কিভাবে উত্তর দেব? তোমার জন্য আমার অনেক সময় আছে, তুমি ধীরে ধীরেই বলো। কাল আপনি যেখানে জব করেন তার পাশের লেকটায় বিকেলে দেখা করতে চাই। সকালে করলে হয় না? বিকেলে কি আপনি খুব ব্যস্ত? আমি তোমার সাথে দেখা করার জন্য সব সময় ফ্রি, তবে বিকেলে দেখা করতে চাইলে সারাটা দিন আমার কাটতেই চাইবে না। ঠিক আছে, সকাল 10টায় অপেক্ষা করেন। আমি তো সারাটা জীবন তোমার অপেক্ষায় আছি। জানি না সেই অপেক্ষার প্রহর শেষ হবে কি না। মাহবুবের কথা শুনেও না শোনার ভান করে বললাম,
কিছু কি বলছেন? না, আচ্ছা রাখি, কাল দেখা হবে। এই বলে ফোন কেটে আকাশের দিকে তাকিয়ে চোখ বুঝে মনকে প্রশ্ন করলাম, আমি কি ঠিক করছি? ভেতর থেকে মনে হলো যেন বলছে, হ্যাঁ ঠিক করছিস। কিছু সময় পরেই ঘুমিয়ে যাই। সকালে রেডি হয়ে বাসা থেকে বের হব, তখনই নিমিতা এসে বলে, এখন যাচ্ছিস? আচ্ছা যা তাহলে। নিমিতাকে বিদায় দিয়ে বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছি। আকাশটা আজ মেঘলা, সাথে বাতাস বইছে, ভালো লাগছে অনেক। চোখ বুজে ভাবতে লাগলাম মাহবুবের কথা। কলেজে ওঠার পর একদিন ঘটনাক্রমে তার সাথে দেখা হয়। ভার্সিটিতে তখন পড়ে। আমি আর নিমিতা কলেজ গেট দিয়ে বের হয়ে সামনের ফুচকার দোকানে বসে ফুচকা খেয়ে সেখান থেকে বের হবার সময় ওনার সাথে ধাক্কা লেগে ওনার হাতে থাকা ঘড়িটা পড়ে গিয়েছিল। উনি ঘড়িটা হাতে পড়তে পড়তে এই দিকেই আসছিল, খেয়াল করিনি। তাড়াতাড়ি ঘড়িটা উঠিয়ে ওনাকে দেবার সময় দেখি ঘড়ির কাজটা ভেঙে গেছে। আমি তাকে অনেক সরি বলি। উনি আমাকে বলে, সমস্যা নেই, তোমরা যাও এখান থেকে। আমি আর নিমিতা সেখান থেকে তাড়াতাড়ি চলে আসি। এরপর প্রতিদিন ওনাকে কলেজের সামনে চায়ের দোকানে বসা দেখতাম। কিছুদিন সে আমার সামনে এসে আমাকে ভালোবাসার কথা বলল। আমি তাকে না করে দিই আর বলি আমি আমার বাবা মায়ের পছন্দে বিয়ে করব। তারপর আর কখনো আমার সামনে আসেনি। আমার হঠাৎ বিয়ে হয়ে যায় রাহুলের সাথে। তার কিছুদিন পর মাহবুব আমার সাথে দেখা করেছিল। সেদিন উনি অনেক কান্না করেছিল। তার কান্না দেখে আমার অনেক খারাপ লেগেছিল। মাহবুব সেদিন বলেছিল, তোমাকে পাবার জন্য আমি অনেক কষ্ট করেছি। সেদিন তুমি না বলার পর তোমার সামনে যাইনি, কারণ তোমার বাবার সামনে দাঁড়িয়ে তোমাকে চাওয়ার জন্য যোগ্য হতে চেয়েছিলাম। যোগ্য হয়েছি, কিন্তু ভাবিনি তোমাকে পাওয়ার আগেই এইভাবে হারিয়ে ফেলবো। ভাবিনি তোমার এইভাবে বিয়ে হয়ে যাবে, তুমি অন্যের হয়ে যাবে। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি আমার ভাগ্যে নেই, কিন্তু তুমি আমার হৃদয়ে সারাটা জীবন থাকবে। তুমি আমার জীবনের প্রথম আর শেষ। তোমার অপেক্ষায় সারাটা জীবন কাটিয়ে দেব। সেদিন কান্না করতে করতে সেখান থেকে চলে যায়, আর তার সাথে দেখা হয়নি। কিন্তু আমার ডিভোর্সের 1 বছর পর মাহবুব আমার বাসায় এসেছিল আমাকে বিয়ে করার জন্য। মাহবুব সেদিন এসে বলেছিল, আমার অপেক্ষা কি তাহলে শেষ হবে? আমি চাইনি তোমার সংসার ভেঙে যাক, সবটা সময়ই চেয়েছি তুমি সুখে থাকো। কিন্তু এমনটা হয়ে গেল। আহিতা, এবার তোমাকে আমার করে পাওয়ার একটা সুযোগ আছে, আমাকে তোমায় পেতে দাও। আমার খুব ভয় হয়, একবার এক ভালোবাসার বিশ্বাসঘাতকতায় ভেঙে গেছি, এবার এমন হলে মরেই যাব। তাই মাহবুবকে ফিরিয়ে দিয়েছিলাম। মাহবুব বারবার এসেছে, বারবার ফিরিয়ে দিয়েছি। সে প্রতিবার যাওয়ার সময় শুধু বলে যেত, আমি তোমাকে না পেলেও তোমার অপেক্ষায় থাকবো। সত্যি ছেলেটা নিজের সংসার গড়েনি। আমার ফিরিয়ে দেওয়ার পরও সে বারবার আসে। কাল রাহুলের সাথে দেখা হবার পর মন বলল, সে সুখে থাকলে আমি কেন পারবো না? আমার তো দোষ নেই, তাহলে আমিও সুখে থাকবো। আর তখনই মাহবুবের কথা মনে পড়ল। সত্যিই না পাওয়া ভালোবাসা যে মানুষকে কতটা কষ্ট দেয় আমিও একটু হলেও বুঝি। তাই ভাবলাম মাহবুবের সাথেই না হয় নতুন জীবনটা শুরু করলাম। মাহবুব হয়তো আমার জীবনটাকে সুন্দর করে খুশিতে রাঙিয়ে দেবে, আর আমি না হয় ওর অপেক্ষার অবসান করে ওকে একটু সুখ দেই। ভাবতে ভাবতে লেকের পাশে এসে পড়েছি। রিক্সা থেকে নেমে সেখানে গিয়ে দেখি মাহবুব বসে আছে। এই ছেলেটার কাছে আমার গুরুত্ব যে কতটুকু তা আমি বুঝে গেছি। সব কিছুর আগে তার কাছে আমি। মাহবুবের পাশে গিয়ে দাঁড়াতেই সে বলে ওঠে, তুমি এসেছো? কোনো কষ্ট হয়নি তো আসতে? না। কেমন আছো? ভালো। আপনি? তোমাকে দেখার পর ভালো হয়ে গেছি। আমি মাথা নিচু করে বললাম, আমাকে বিয়ে করবেন? মাহবুব আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। কিছু বলছেন না যে? কি বললে আবার বলো? বিয়ে করবেন আমাকে? সত্যি বলছো তুমি? মাহবুব খুশিতে হেসে দেয় আর বলে, চলো। কোথায় যাব? কাজী অফিসে বিয়ে করতে। মাহবুবের কথা শুনে জোরে হেসে দেই। তোমাকে হাসতে দেখলে অনেক ভালো লাগে আমার। তোমার চোখের অশ্রু নয়, তোমার মুখের হাসি সব সময় দেখতে চাই। বাসায় গিয়ে বাবার কাছে বলবেন আমাকে বিয়ের কথা। চলো। আবার কোথায়? তোমার বাসায়, তোমার বাবার কাছে। এবারও হেসে বলি, পাগল আপনি একটা। তোমার অপেক্ষায় পাগল হয়ে গেছি, এখন আর অপেক্ষা করতে পারবো না। আমি কিছু বলার আগেই মাহবুব আমার হাত ধরে সেখান থেকে নিয়ে আসে। রিক্সায় পাশাপাশি বসে আছি। মাহবুব খুব শক্ত করে আমার হাত ধরে আছে। আমাদের বাসার সামনে রিক্সা থামিয়ে ভাড়া মিটিয়ে বাসার ভেতরে আসে। বাবা সোফায় বসা ছিল। মাহবুব সরাসরি বাবার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে। আহিতা আমাকে বিয়ে করার জন্য রাজি, আমাদের বিয়েটা কবে দেবেন? মাহবুবের এমনভাবে কথা বলা দেখে আমি পুরো
নিমিতা মাহবুবের পাশে গিয়ে বলে, এমন লাগাম ছাড়াভাবে কেউ বিয়ের কথা বলে? অনেক ধৈর্য ধরেছি, এখন আর ধৈর্য ধরতে পারছি না। মাহবুবের কথায় সবাই হেসে দেয়। নিমিতা আমার কাছে এসে বলে, মাহবুব ভাই প্রথমবার যখন তোকে বিয়ের কথা বলতে এসেছিল তখনই বাবা রাজি হয়ে গেছিল, শুধু তুই না করে দেওয়ায় আর কিছু বলিনি। এখন তুই রাজি তো সবাই রাজি। মাহবুব ভাইয়ের মা বাবাও আগে থেকেই রাজি। 2 দিন পর আজ আমার আর মাহবুবের বিয়েটা ঘরোয়াভাবে হয়ে গেছে। কবুল বলার সময় মাহবুবের চোখে পানি বেয়ে বেয়ে পড়ছিল। এই জল খুশির, অতি প্রিয় কিছু না পাওয়া জিনিস কষ্ট করে পেলে এমনই হয়। এই চোখের জলই বলে দেয় মাহবুবকে আমার জীবনে পেয়ে আমি কতটা ভাগ্যবতী। নিমিতার কথাটা সত্যি হলো, আমার ভাগ্য অনেক ভালো। ভাগ্য ভালো বলেই তো মাহবুবকে আমার জীবনে পেয়েছি। আমি জানি আমার জীবনে সে সুখে ভরে দেবে, যাতে আমার অতীতের কোনো কালো দাগ আসবে না। দেখতে দেখতে 2 বছর হয়ে গেছে। মাহবুব আগের মতোই ভালোবাসে বললে ভুল হবে, আগের থেকেও বেশি ভালোবাসে আমাকে। যত দিন যাচ্ছে তার ভালোবাসা বাড়ছে। সব কিছুর আগে সে আমাকে রাখে, তার ভালোবাসায় নিজেকে ধন্য মনে হয়। সত্যি সাহস করে জীবনে এগিয়ে নতুন জীবনটাকে ভালোবেসে ফেলেছি। কখনো মনে করতেই দেয় না যে আমার কোনো কালো অতীত ছিল। মাহবুব বিয়ের রাতে আমার কপালে তার ঠোঁটের পরশ ছুঁয়ে দিয়ে শুধু বলেছিল, আজ থেকে আমার তোমাকে পাওয়ার অপেক্ষার প্রহর শেষ হলো। আজ থেকে তোমাকে সারাটা জীবন ভালোবাসার প্রহর শুরু হলো। মৃত্যু ও জান্নাতে তোমাকে আমার চাই। তোমার চোখে কষ্টের জল কখনো আসতে দেব না। সত্যি সে আমাকে কখনো কষ্ট দেয় না, ভালোবাসায় সে আগলে রাখে আমায়। তো বন্ধুরা, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, ভালো থেকো।